রাত 2টো। ড্রয়িং রুমে গল্প চলছে। সন্ধ্যার থেকে এই অবধি দুজনের যে কথাবার্তা হয়েছে, এদেরও যেন সে সম্বন্ধে বিশেষ অনুসন্ধিৎসা ছিল না। কিন্তু এখন যা শোনা যাচ্ছে। আভা বললে, বিএ পাশ করে আমি কয়েক মাস টিচারি করলাম, তারপর ডায়াসেশনে গেলাম বিটি পড়তে। সুরিত বললে, বিটি? তার মানে জীবনভর টিচারি করবারই ইচ্ছা শুধু? এই হলো শুধু? আভা বললে, বিটি পাশ করে জলপাইগুড়িতে টিচারি নিলাম, সেখান থেকে দার্জিলিং, তারপর সেখান থেকে সিমলা। সুহৃদ অবসন্নভাবে চুরুটটা রেখে দিয়ে বললে, বিটি হিল স্টেশনে টিচারি, সেলাইয়ের কল, শাড়ি আর ব্লাউজ পিস নিয়ে ঘাঁটাঘাঁটি। এক ধরনের মেয়ে যেন জন্মের থেকে এসবের জন্য তৈরি হয়েই এসেছে। জীবনের আর কোনো দিকই তারা ধরতে পারে না যেন। চুরুটটা তুলে নিয়ে বললে, বাস্তবে কি এদের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে না? আভা নিজের বেনির রিবন নাড়াচ্ছিল। সুহৃদ বললে, এসব কেমন যেন, এসব মেয়েরা জীবনের ওপর ঢের বীতশ্রদ্ধ, তাই না আভা? আভা সে কথার কোনো জবাব দিল না। হিল স্টেশন অন্তত আমার ভালো লাগে না। বাস্তবে কি সিমলা, শিলং, দার্জিলিংয়ের জন্য মানুষের এত আগ্রহ দেখে এগুলোর প্রতি কেমন ঘৃণা বোধ হলো আমার। যা মানুষের প্রাণের ভেতর এত আদিক্ষেতা জাগায়, সেসব জিনিস ভালো লাগে না। সুহৃদ একটু তৃপ্ত হয়ে চুরুটে টান দিল। বোনের মতের সঙ্গে তারও মিল। আভা বললে, কলকাতার গরম শত অসহ্য হলেও তাই ভালো। লক্ষ লক্ষ লোক যা গ্রহণ করতে বাধ্য হচ্ছে, সেসবের থেকে আমি পালিয়ে যেতে চাই না। কলকাতার গরম তাই আমার সহ্য হয়। বিএ বিটির যথাযথ পুরস্কারের লালসা বুকের ভেতর জেগে ওঠে না আর। আর এই কেষ্টচূড়া ফুলগুলো কলকাতার চোদ বৈশাখের আকাশ ছেয়ে কি মিষ্টি, তাই না মেজদা? সুহৃদ বললে, আমিও ছোটবেলার থেকে এই রকমই ভেবেছি। দার্জিলিং আমি 12-25 যেতে পারতাম, কিন্তু একবার গিয়েছি শুধু। সিমলা শিলং দেখিনি। বাবার চারে বিলেত গিয়েছিলাম, 8-10 বছর কাটিয়েও এলাম, কিন্তু কোনো নেশা ছিল না। বিলেতও যেমন, দেশের পাড়াগাঁও তেমনই। কোনো কিছুকেই হৃদয়ে এমনভাবে পেয়ে বসে না যে সেখানে না থাকলেই নয়। চুরুটে একটা টান দিয়ে সুহৃদ বললে, শীত উপভোগ করতে লোকে দার্জিলিংয়ে যায়। গরমের সময় শীত যে উপভোগ্য তা স্বীকার করি, কিন্তু যেখানে জিমনেজিয়াম নেই, গভর্নরের ব্যান্ড নেই, রেস নেই, ক্লাব নেই, অশ্লীল ঘেঁষাঘেঁষি নেই, অথচ পাহাড় আছে, বরফ আছে, এমন কোনো শীতাক্ত প্রদেশে 2-4 জনে মিলে ক্যাম্প ফেলা, সেই বরং ভালো, ঢের ভালো। কি বলো আভা? আভা বললে, ও একটা লম্পটাতা শেষ পর্যন্ত। বিজ্ঞাপন দিলেই ঢের ক্যাবিনেট জুটে যাবে। সিমলা ফেলে তোমার ক্যাম্পের দিকে ছুটবে তারা। যেখানে শান্তি বিচ্ছিন্নতার জন্য বরং কিছুকালের জন্য গেলে হয়, সেটাকে শুধু জাঁকজমক, শুধু স্পৃহার জিনিস করে তুলবে তারা। কলকাতাই ভালো। তাই আমি সিমলা ছেড়ে কলকাতায় চলে এলাম। সুহৃদ বললে, 1922 কথা বলছো? হ্যাঁ, তখন তো আমি বিলেতে। 2 বছর হলো আইসিএস ফেল করে চুপচাপ বসে আছি। সুহৃদ পা ছড়িয়ে দিয়ে চুরুট টানতে লাগলো। আভা বললে, কলকাতায় আমি টিচারি নিলাম। না নিলেও তো পারতে। কি করব? চুপচাপ আমার মতো বসে থেকে পৃথিবীটা দেখতে। পৃথিবীটা? কেন, অবাক হলে? অত ঘুরবার টাকা কোথায় মেজদা? 1 পয়সাও লাগে না। সুহৃদ বললে, কলকাতার একটা সামান্য বস্তিতে 1 ঘন্টার ভেতর যা কিছু দেখা যায়, অনেক মানুষই সমস্ত পৃথিবীটা ঘুরেও তা দেখে না। এই দেখো না, বাবা যত টাকা পাঠাতেন, ইচ্ছে করলে সমস্ত ইউরোপ টহল দিয়ে বেড়াতে পারতাম, কিন্তু লন্ডনেই রইলাম শুধু। শুধু শহর দিকে যেতাম, বেশি সময় বিলেতের পাড়াগায়, হাজার হাজার পাড়াগায় নয়, 1-2টি, সেই পুরনো একঘেয়ে কিছু জায়গায় ঘুরে ফিরে বেড়াতাম। কিন্তু তখন যে ডায়েরি রাখতাম, দেখেছি একটি পাতার সঙ্গে তার আরেকটি পাতা মেলে না। রোজই কিছু নতুন পাচ্ছি। চুরুটটা রেখে দিয়ে বলল, আর লন্ডনের রাস্তা যদি ধরো, শুধু রাস্তা, আর কিছু না, বুঝলে আভা? আভা জানতো সব।
মেজদা তার 10 বছর এমনি করে বিলেতে কাটিয়েছে। আইসিএস ফেল করেছে, ইঞ্জিনিয়ারিং ফেল করেছে, ডক্টরেট পেল না, ব্লিচিং শিখতে গিয়ে ছেড়ে দিল, কত কিছুতে হাতই দিল মাত্র। দেশে ফিরবার মুখে লন্ডন ইউনিভার্সিটি থেকে সামান্য একটা ডিগ্রি নিয়ে এলো। আর্টসে কলকাতার একটা প্রাইভেট কলেজে রোজ 1 ঘন্টা পড়ায়। এও ছেড়ে দিতে চায়, ভালো লাগে না তার। 24 ঘন্টা নিজের হাতে রাখবে, পড়বে, চুরুট ফুঁকবে, কথা বলবে, ডায়েরিতে জীবনের নতুন অভিজ্ঞতার নোট রাখবে। নতুন অভিজ্ঞতা কীরকম? একদিন মেজদা ডায়েরিতে নোট করলো যে মেজো কাকা মানে বাবার নিজের ভাই, অবিনাশ কাকা মানে বাবার পিস্তুত ভাই, অতসী সুহৃতের জ্যাঠতুতো বোন, উচ্ছতি জ্যাঠতুতো বোনের মেয়ে এবং অর্ধেন্দু বাবার মামাতো ভাইয়ের ছেলে। এরা পরস্পরের সঙ্গে নিকট সম্পর্কিত হলেও একই ডালপালা বংশের ঝাড়ের যে তা বেশ বোঝা যায়, কারণ কারোর সঙ্গে কথা বলতে গেলে সন্দিগ্ধভাবে চোখে ঘুরে তাকায় এরা, যেন পৃথিবীটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। এই বিশেষত্বটা এই পরিবারের জাত জিনিস। যেখানে রক্তের সম্বন্ধ পাতলা, সেখানে তা অটুট হয়ে রইল। এরপরেই লিখেছেন, পাশের বোর্ডিংয়ের ডেপুটি বাবু 24 পরগনার এতদিন পরে রিটায়ার করল। বাবা, সাদা দাড়ি চুল নিয়ে সেই 11টার সময় অফিসে যাওয়া আর 5টার সময় ফিরে আসা, তারপর এসেই গোটার সাথে কমলা নিয়ে বসা, শেষ হতে না হতেই থিওজফির লেকচার শুনতে বেরোনো, ফিরে সেই অত্যন্ত বিশ্রী ব্যগ্রতার সঙ্গে ব্রিজ, রাত 11টা অবধি। ঘুমের ভেতরেও কেমন একটা ব্যস্ততা, একটু সবুর করে বসে বিচ্ছিন্ন হয়ে কোনো জিনিস দেখবার সময় নেই। এক একদিন অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমার মনে হতো, ওর মতো ওরকম বেকসুরভাবে না চলে জীবনটাকে মাটি করে দিলাম না তো। এরপরেই এই নোট। একখানা পুরনো বই আবার পড়ছি। ওকেমির জুনো অ্যান্ড পেকব হাতের কাছে আর কেউ নেই বলে ফুটপাথের ওদিকের বাড়িটায় একটা 16-17 বছরের মেয়ে হারমোনিয়াম বাজিয়ে গাইছে, প্রেম বিলায় প্রেম বিলায়। এমনই নোটের পরে নোট। মেজদা ডায়েরি ভরে, পৃথিবীটাকে দেখে, ডায়েরি ধূসর হয়ে উঠলে সেগুলোকে ফেলে দেয়। এর আগের পাতা উল্টোলে 4-5টা ট্রাম, গোটা 10 বাস হাইকোর্টের দিকে গেল, তবু লোকটা উঠছে না। লোকটার চেহারা দেখে বোঝা যায় কেরানি। আমি ঘড়ি ধরে বসেছি, নিশ্চয়ই কিছুর জন্য অপেক্ষা করছে। 1 কি 2 পয়সা ভিখিরিকে যখন দিই, এদের দিলেও এরা খুশি হয়, অন্তত আমি খুব খুশি হই। খুব সবুরে বিড়ি টানছে। ট্রাম আসতেই উঠে পড়েছে। লালদিঘিতে আমিও ঘুরে এলে পারি, কিন্তু আজ 1টার সময় কলেজ রয়েছে, বিরক্তিকর। অথবা সেদিন বিলাস মজুমদার জাইগ্যান্টিক কোম্পানির সেক্রেটারি বলছিল যে তাদের অফিসের কেরানি বেছে নেওয়া হয় একটা ওয়েটিং লিস্ট থেকে। 300 পাতার, মাইনে 15-20 টাকা, জাইগ্যান্টিক দেশি ফার্ম, 2 বছর হলো খোলা হয়েছে। ওয়েটিং লিস্টে কাদের নাম? বাস্তবিক একটু আগে হিমানির খুকিকে দেখলাম কাল। ওর মার ডেস্ক থেকে আমার ডেস্কে একটা বিয়ারিং চিঠির মতো, খুলে নিতে পারা যায় না। আভা বললে, টিচারে নিলাম। টিচারের দুর্দশার কথা আমাকে যখন প্রায় মেলে লিখতে 1923-এ। হ্যাঁ, শহীদ ঘাড় নেড়ে বললে, মনে আছে। আভা বললে, আমার ধারণা ছিল তুমি যখন বিলেত থেকে আর ফিরলে না, বাবা মাত্র মারা গেলেন, আর প্রবৃত্তিও যখন আছে, অবসরও পেলাম, একটা পেশা নেই। কি ধরনের? ভেবেছিলাম ব্যারিস্টার হব। সুহৃদ বললে, হলে না কেন? টাকায় কুলোলো না। সুহৃদ বললে, আমায় লিখলেই পারতে। কি লিখব? তুমি কি করতে পারতে? টাকার টানাটানিতে নিজেই মরছিলে। সে ব্যবস্থা আমি একটা কিছু করতে পারতাম। আমি তোমাকে সিধে বিলেতে চলে আসতে বলতাম। সে যাকগে, ভেবে দেখলাম ওসব মনে ধরছে না। মনে ধরছে না? তা ঠিক নয়। যে মুহূর্তে আবেগ আসে ঠিক তখনই কাজ করতে হয়। আবেগ উতরে গেলে আর্টিস্টের পক্ষে লিখতে বসা যেমন ভুল,
কারো পক্ষে কোনো সংকল্প খাটাতে যাওয়াও তেমনই নিরর্থক। আভা বললে, ভাবলাম যা এডুকেশন নিয়েছি তাতেই লেগে থাকি, অবশ্যই সামান্য মাস্টার নিয়ে নয়, কিন্তু এজন্য বিলেতে যাওয়ার প্রয়োজন ছিল। একটু হেসে বললে, বিলেত যে না যেতে পারতাম তা নয়, বৃত্তি জোগাড় করা যেত, টাকা ধার পেতাম, অনেক কিছু করা যেত, কিন্তু শেষ পর্যন্ত তো একজন স্কুল ইন্সপেক্টর, না হয় খুব বড় ধরনের, কিন্তু তা হয়ে কি হবে? সুহিত বললে, বাবা গেছেন, সারা জীবন খেটে পয়সা রোজগার করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। কোনো একদিন তোমার মতো প্রশ্ন করতে যদি বসতেন, কিন্তু সাবেককালের লোকদের মনের ভেতর কোনো খটকা ছিল না। আভা বললে, খটকা থাকতে পারে, কিন্তু তাই বলে আজকালকার লোকেদের মতো অবসাদ আমার নেই। কুঁড়েমি আমার একটুও ভালো লাগে না। কোনো একটা জিনিস নিয়ে অতি ব্যস্ত হয়ে থাকতে চাই। মুশকিল হচ্ছে কি যে ধরবো কি যে ছাড়বো বুঝতে পারি না। টিচিং লাইনের খুব আশাপ্রদ পরিণতিটাও ভালো লাগলো না। সুহিত চুরুটটা জ্বালিয়ে নিল। আভা বললে, মাস্টারি ছেড়ে দিলাম, ভাবলাম লিখব। কি লিখবে? গল্প, কবিতা, প্রবন্ধ? কবিতা কোনোদিন লিখতে? কোনোদিন লিখিনি, তাই একটু কৌতূহল হলো। লিখতে শুরু করলে? হ্যাঁ, কবিতাই প্রথম লিখলাম। কি নিয়ে? নিজের জীবনের অভিজ্ঞতা নিয়েই অবশ্যই। যে জিনিস আমি জানি না, বুঝি না, নিজের জীবনে সেসবের সাথে কোনো পরিচয় নেই, সেই সমস্ত কল্পিত ব্যাপার নিয়ে আমি লিখতে পারি না। যতদিন ভালোবেসেছি, ভালোবাসার কবিতাও লিখতে পেরেছি। যেই দেখলাম ভালোবাসি না তো আর, অমনি সেই ধরনের কবিতা বন্ধ হয়ে গেল। স্নেহের কবিতা লেখা হলো, দক্ষিণার, করুণার, ঘৃণার, উপেক্ষার, কিন্তু ভালোবাসার আর বেরোলো না। ভালোবেসেছিলে? সুহৃতের এ প্রশ্ন আভার কানে গেল না। সে বললে, অবশেষে পলিটিক্স সম্বন্ধেও কবিতা লিখলাম। কই আছে সেসব, না ছিঁড়ে ফেলেছ? আছে, কিন্তু দেশকে আমি তোমাদের সকলের মতো ভালোবাসতে পারিনি। বিদেশকেও সিভিল ডিসওবিডিয়েন্সের অর্গানাইজারদের মতো ঘৃণা করতে পারি না। ঠিক কথা বলতে গেলে মেজদা, বিদেশের অনেক জিনিসই আমি ভালোবেসেছি। একটা জিনিস দেখো, আমাদের কলেজ বা ইউনিভার্সিটির লিটারেচার প্রফেসররাও ড্রাইডেন সম্বন্ধে যত কথা বলবে, দেবেন সেন সম্বন্ধে তার শিখিও বলতে চাইবে না। হয়তো দেবেন সেনকে চেনেও না, কিংবা যদি বা চেনে এবং দেবেন সেন বা গোবিন্দচন্দ্র সম্বন্ধে যদি বা বলবে বা লিখতে যায়, খুব আন্তরিকভাবে মনে করবে যে একটা উঁচু গদির থেকে নেমে এসে 2-4 মিনিটের জন্য একটা কাজ করতে এসেছে। অথচ এরা খদ্দরের কাপড় পরবে, বিড়ি টানবে এবং নিজেদের দেশি বলে জাহির করবে, কিন্তু এরাই হচ্ছে বিলেতি। আমার মনে হয় জর্জেটের শাড়ি পরেও কর্ণফুলি, আড়িয়াল খাঁ, বোরো ধান, আউশ, বাবলা, ভাট শেওড়া, আম, কাঁঠাল, বট, হিজলের এই বাংলাদেশকে আমি খুব গভীরভাবে ভালোবাসতে পারা যায়। এর দেবেন সেনকে ভালো লাগে, এর গোবিন্দচন্দ্রকে। বাংলা সম্বন্ধে অত্যন্ত সত্যিকার রূপে ভাবপ্রবণ হয়ে উঠতে পারা যায়। আমার বিশেষ ভালো লাগে, কারণ এই যে দেশের খাঁটি রূপ ও রস সম্বন্ধে আমরা যথেষ্ট ভাবপ্রবণ নই, শুধু তর্ক বুদ্ধি দিয়ে ন্যাশনালিস্ট হতে চাই। এর ন্যাশনালিজম কেমন মেজদা? এর পরিণতি প্রায়ত ড্রাইডেন সম্বন্ধে 500 পাতা নোট ডিকটেট করে, ভাসান গান, ময়নামতির গান, নীতি কবিতা, বাংলার প্রাণ সম্বন্ধে যথেষ্ট সন্দিগ্ধ থেকে। সুহিত বললে, কিন্তু ময়নামতির গানের বাংলা আর নেই, তা স্বীকার করি। দেবেন সেনের কবিতার বাঙালিও আছে কি? কে জানে, হয়তো নেই, হয়তো সমস্তই বদলাচ্ছে, কিন্তু তবুও রেস্টোরেশন ড্রামা বা ড্রাইডেনের চেয়ে এরা আমাদের ঢের নিকট। সুহিত বললে, কিন্তু প্রফেসরদের কথা বলছো কেন? বাংলাদেশের জীবিত লেখকদের ধারণা কি তারাও কি হাড়ে বিদেশি? প্রফেসরদের কথাই বলছি না শুধু, ওদের দেশের আধুনিক সাহিত্য কিছু ইউনিভার্সিটি সার্কেলের দিকে তাকিয়ে থাকে না, কিন্তু তবুও ইউরোপীয় বাক্যের রোমান্টিসিজম, প্লেটোসিজম বা স্পেন্সার নিয়ে ওদের প্রফেসররা মাথা ঘামাচ্ছে, লেকচার দিচ্ছে, লিখছে,
বলেই আমাদেরও মাথা ঘামাতে হবে, লেকচার দিতে হবে, লিখতে হবে। এইগুলো নিয়েই শুধু আমাদের প্রফেসরদের কথাবার্তা বা লাইব্রেরি ঘাঁটিয়ে মনে হয় যেন এদের জীবন এসব ছাড়া চিন্তা কল্পনার পৃথিবী অন্য কিছু নেই, আর কোথাও নেই। সুহিত বললে, কিন্তু আমি যা বলছিলাম, বাংলাদেশের আধুনিক লেখকদের, ধরো জর্জিয়ান পোয়েট্রির জগৎটা কি নিকটতর, তাদের কাছেও কবিতার কথাই ধরা যাক। তাদের নিজেদের কবিতা কি সেসবের রূপান্তর? শুধু শুধু বিলিতি খিস্তি ভালোবাসা, বিলিতি স্টাইল, বিলিতি ভাব, বিলিতি ছন্দ? আভা বললে, বাংলাদেশে এখন কটি কবিই বা আছে, কিন্তু একটি বা দুটি যাই থাক না কেন, ইংল্যান্ডের রেনেসাঁ যেমন ইটালির থেকে চোরাই জিনিস নয়, বাংলাদেশের যে কোনো আধুনিক খাঁটি কবিতা বা গল্প কখনো জর্জীয় বা কন্টিনেন্টাল জিনিসের ফিরতি নয়। শুধু এই বাংলাকে অন্তর দিয়ে বুঝে না দেখলে, এর ভাষা ও মানুষকে ভালোবেসে না আয়ত্ত করতে পারলে তা বেরোয় না। আভা বললে, আমি নিজেও কখনো বাংলায় বাঙালির কথা লিখতে যেতাম না, বাংলা ভাষায় নিজের কথা ফোটাতে যেতাম না, যদি না এই গাছপালা, নদী, মানুষগুলো আমার কাছে বিশেষ বলে না মনে হতো, এদের জন্য কোনো ভালোবাসা বা ঘৃণা কিছুই আমার না থাকতো, এদের নিয়ে সেন্টিমেন্টাল না হয়ে পড়তাম। সুহিত বললে, কবিতা থামালে কেন? শক্তিতে কুলোনো না শেষ পর্যন্ত। কিরকম? ভালোবাসার কবিতা দিয়ে আরম্ভ করেছিলাম, উপেক্ষা অবহেলার কবিতাও লিখতাম, শীতার্থ উদাসীনতার কবিতাও লিখতাম। আভা একটু হেসে বললে, তারপর একদিন দেখি এসবের চেয়ে একটা ধেনু ইঁদুর সম্বন্ধে বরং লিখতে ইচ্ছা করছে। বুঝলাম সেই ছেলেটি আমাকে যতই ভালোবাসুক না কেন, ওকে আর আমি গ্রাহ্য করি না। প্রেমের থেকে মন একেবারেই বিমুখ হয়ে গেছে। ধেনু ইঁদুর, ফড়িং, ঘাস, শুকনো পাতার চট, আমের বোল, হিজল, জোনাকি এসব নিয়ে লিখছি। তাই সুহিত বললে, লিখে আমোদ পেতে? খুব, কিন্তু পোয়েট্রি হতো না? তা জানি না, অ্যান্টি হয়ে লিখেছি, নিজের চেতনা দিয়ে অনুভব করে। এখনো লেখো? বছর 3 হলো লেখা ছেড়ে দিয়েছি। কেন? একদিন একটা পায়জামা সম্বন্ধে কবিতা লিখতে বসলাম, তখন কিছুতেই তা লিখে উঠতে পারলাম না, অথচ পায়জামা এত পরিচিত। সেই থেকে কবিতা থামল। আভা বললে, তারপর থেকে মাঝে মাঝে চেষ্টা করেছি। কি? সেই পায়জামার কবিতাটা ফুরুতে, কিন্তু এই 3 বছর ধরে চেষ্টা করেও তা পারলাম না। সুহিতের অত্যন্ত কৌতুক বোধ হচ্ছিল। আভা বললে, হাসছো? কিন্তু এই ঠাট্টার জিনিস নয় মেজদা। 1000 বার কেটে ছেটে কবিতাটা যতদূর অবধি লিখেছি তুমি দেখো। কবিতাটা ধাঁধা নয়, লিমেরিক নয়, ছন্দের একটা এক্সপেরিমেন্টও নয়, তামাশার পিচকারিও নয়, কয়েক লাইন। সুহিত বললে, টিচারি ছাড়লে, ভালোবাসা গেল, সাহিত্য গেল, সাধারণ বিয়ে বিটিদের মতো সিমলা শিলং তোমার অস্পৃশ্য, হিল স্টেশনে স্কুল ঘৃণার্থ, তুমি সেলাই ভালোবাসো না, যা তা ব্লাউজ পিস বা শাড়ি হলেই হলো, এসবের জন্য কোনো আগ্রহ নেই তোমার। একটা পিয়ানো তোমাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, বায়োস্কোপকে তুমি ঠাট্টা করো, থিয়েটার উপহাস্যস্পদ, শোয়ারে তোমাকে অবসন্ন করে তোলে। তুমি কি নিয়ে থাকবে আভা? এই সবেরই কিছু কিছু নিয়ে। তাহলে 12টা ঘন্টা চলে যেতে পারে। বাস্তবিক যারা লেখে বা মাস্টারি করে কিংবা গান বাজনা, ছবি, সেলাইয়ে ডুবে আছে, তাদেরও কোনো একটা মাত্র জিনিস নিয়ে চলে না। অবসাদ তাদেরও যথেষ্ট। জীবনটাকে আমার চেয়ে খুব বেশি ভালোবাসে কি তারা মেজদা? আমি সব ছেড়ে দিয়েছি বটে, কিন্তু তবুও সব কিছুটা খুঁটে বেড়াচ্ছি। একটু থেমে, খাঁচার থেকে ছাড়া পাওয়া একটা পাড়ার মতো সীমা পরিসীমাহীন আকাশ ও অবসর তাকে যেটুকু অবসন্ন ও বিমর্ষ করে তোলে, আমরাও তেমন। সে কি খুব শ্রান্ত, খুব বিষণ্ণ? কিন্তু তবুও নিজের কথায় নিজেই যেন কোনো সায় পাচ্ছে না আভা। নিজেকে সে পায়রার মতো বোধ করতে পারছে না সে। সুহিত অনেকক্ষণ থেমে থেকে বলল, জানি আর টিচারই নিতে পারবে না তুমি। না, লেখাও কবে আরম্ভ করতে পারবে ভগবান জানেন, কিন্তু আরম্ভ করতে পারলেও বা কি? লেখা মানুষকে বড্ড নাকাল করে। আমার মনে হয় 2-4 জন লোকের শুধু লিখবার শক্তি থাকে এক একটা যুগে।
বাকিগুলো পণ্ড পরিশ্রম করছে শুধু। ওরকমভাবে জীবনকে অপচয় করে কোনো লাভ নেই। ও সবচেয়ে মারাত্মক বিনাশ, ভাবতে গেলেও শিউরে উঠতে হয়। সুহৃদ একটু থেমে বললে, যারা লেখে এই বোধটা তাদের একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তাদের চেয়ে নিরুপায় নির্যাতিত মানুষ পৃথিবীতে আর নেই। বোন, এই ভীষণ নিষ্ফলতার থেকে নিজেকে এখন থেকেই রক্ষা করো। আভা বললে, আমি যা লিখেছি সমস্তই বিফল? সব। তুমি না দেখেই তাই বলছো? হ্যাঁ। তুমি এমনভাবে আমাকে হতাশ করে দিচ্ছ মেজদা। সুহৃদ একটু কোমলভাবে হেসে বললে, কিছু ছাপিয়েছিলে? কিন্তু এই হাসিটা এমন কঠিন মনে হলো আভার। অভিমানে কিছুক্ষণ ফুলে উঠে কোনো উত্তর দিল না, কথা বলতে পারল না। পরে বললে, ছাপিয়েছিলাম বই কি? কিরকম পত্রিকায়? আভা 2-4টে কাগজের নাম করল। সুহৃদ 2-1 মিনিট চুরুট টেনে নিয়ে বললে, কি ছাপিয়েছ? কবিতা, গল্প, একাঙ্ক, নাটিকা। বই আছে? আছে। কখানা? খান 5-7। 7খানা বই? মন্দ নয়। সুহৃদ থামল, বললে, দেখি তো বই কি লিখেছ। আভা বই এনে দিল। মলাটগুলো অনেকক্ষণ ধরে দেখল সুহৃদ। দেখল কোথা থেকে প্রকাশিত হয়েছে, কাগজ, ছাপা এসবের ভেতর নিবিষ্টভাবে প্রবেশ করল। রবীন্দ্রনাথের প্রশংসার ভূমিকা, বাংলা প্রেসের মতামত দেখা হলো। তারপর বোনের বই কখানার ভেতরে ঢুকবার চেষ্টা। একখানা কবিতার বই প্রথমে বুঝতে চেষ্টা করলো সুহৃদ। 15 মিনিট লাগলো। গল্প, উপন্যাস, একাঙ্ক, নাটিকা, বোনের বহুমুখী প্রতিভা নিয়ে ঘণ্টা আধেক নাড়াচাড়া করলো। চুরুটটা ততক্ষণে নিভে গেছে। বইগুলো ম্যাটিং করা মেঝের ওপর রেখে দিয়ে চুরুটটা খুঁজে বার করতেই যথেষ্ট সময় লাগিয়ে ফেলল সুহৃদ। আভা আর্টিস্ট, অত্যন্ত আর্টিস্টিক। মেজদার এই সময়ক্ষেপ তাকে কেমন একটু আঘাত দিচ্ছে। শিল্পীর অনুসন্ধিৎসু মন নিয়ে আভার বোধ হচ্ছে এরকমভাবে সময় অপচয় মেজদার পক্ষে এখন সাজে না। এটা ভব্যতা নয়, একটু হৃদয়হীনতা নয় কি? সুহৃদ চুরুটটা জ্বালালো, বললে, তোমার সব লেখাই বইয়ের আকারে বেরোয়নি? বেরিয়েছে? না, শেষ বই তো 1337 সালে ছাপানো, এখন 1340। কিন্তু তুমি বলছো গত 3 বছর কিছু লেখনি, কিন্তু আগে যা লেখা ছিল তার ভেতর ছাপাবার মতো কিছু নেই। আভা আবার ঘাড় নেড়ে বললে, না। অথচ যা ছাপা আছে সেসবের ভেতর থেকে 2-4খানা বই বেরোতে পারবে না আর? আভা এবারও বললে, না। সুহৃদ হতাশ হয়নি। তার মুখের ভেতর কোনো বিষণ্ণতা নেই, কিন্তু প্রত্যুত্তরহীনতা ঢের। আভা দেখছে সুহৃদের সমালোচনাহীন নিস্তব্ধতা আঘাত দিচ্ছে তাকে। রবীন্দ্রনাথের ভূমিকার সব প্রশংসা এখন জ্বর মনে হচ্ছে আভার। কোনো প্রেস, মতামতের খ্যাতি, উচ্ছ্বাস তাকে রক্ষা করতে পারছে না যেন। এই নীরব মুহূর্তগুলো বড্ড বাঁধে। ভালো লাগছে না, নিজেকে কেমন খাটো মনে হচ্ছে। কেমন যেন অবিসংবাদী রূপে উদ্ঘাটিত হয়ে গেছে সে, উদ্ঘাটিত হয়ে কুশ্রী সেজেছে। আভার মনে হচ্ছিল গর্ব করবার কি আছে আর তার। সে ব্যর্থ হয়ে উঠে যেতে পারে, কিন্তু তবুও চেপে বসে রইল। সুহৃদ ধোঁয়া ছেড়ে বললে, অনেক অপচয়, অনেক মর্মান্তিক পরিশ্রমের পর একজন লেখক তৈরি হয়। শুধু তাই, পত্রিকায় একটা লেখা ছাপাবার আগেও নিজেকে কত যে ব্যর্থ গোপন চেষ্টা করে ক্লান্ত হতে হয়, কত যে আবর্জনার স্তূপ ধ্বংস করে ফেলতে হয়। তারপর অনেকে আর লিখবারও চেষ্টা করে না, ছাপানো তো দূরের কথা। খাঁটি লেখক নেচারের মতো। মাঠের গাছপালার দিকে তাকিয়ে দেখো, জায়গায় জায়গায় খড়কুটোর হিম আঁশ ঝুলছে শুধু। কোনো পাখি নেই, নীড় নেই, শালিক, চড়ুই, বুলবুল, মুনিয়াদের ওইসব ব্যর্থ চেষ্টা। কিন্তু তাই বলে পৃথিবীতে কি নীড় নেই? কতবার কত জায়গায় কত অক্লান্ত চেষ্টার পর একটা নীড় তৈরি হয়, কত অজস্র ডিম ভেঙে যায়, তারপর একটা ছানা আসে। লক্ষ লক্ষ ছানা পৃথিবীতে আছে, কিন্তু তবুও পরম বিস্ময়ের পাখির জগৎ আজও তো বেঁচে রয়েছে। খাঁটি আর্টিস্ট নেচারের মতো। অজস্র বীজ গাছের থেকে ঝরে পড়ছে,
কতকগুলো পাথরের ওপর পড়ছে, কতকগুলো শুকনো পাতার চটে, কতকগুলো নদীর জলের ভেতর, কতকগুলো পাখিদের পালকে, পশুদের শরীরের লোমে হারিয়ে যাচ্ছে, জন্তুরা মারিয়ে যাচ্ছে, পাখিরা খুঁটে খাচ্ছে। কিন্তু তবুও পরম বিস্ময়ের গাছপালা, বন জঙ্গলে পৃথিবী ভরে রয়েছে। আশ্চর্য! সুহৃদ থামল। বুঝতে পারা গেল না আভার বইগুলো সম্বন্ধে কি তার ধারণা হয়েছে। সেগুলো নষ্ট ডিম, বীজ, না বাস্তবিক কিছু, কোনো পরম বিস্ময়ের জিনিস। সুহৃদকে জিজ্ঞেস করতে আভার বাদ ছিল। ম্যাটিং করা মেঝের ওপর আভার বইগুলোকে সুহৃদ এমনভাবে ছড়িয়ে রেখেছে, ভুলেই গেছে যেন মেজদা পৃথিবীতে তার বোনের লেখা কোনো বই আছে নাকি, কিংবা সেই বইগুলোর ভেতর কোনো রক্ত মাংস প্রাণসম্পদ রইল কিনা। কিন্তু সুহৃদের মনে আছে। সে বললে, কিছু টাকা পেলে এইসব বইয়ের থেকে? আভা বললে, উপন্যাস 3টের দ্বিতীয় সংস্করণ হয়েছে, কিছু টাকা পেয়েছি, ছোট গল্পের বই দুটোর থেকেও পেয়েছি। সুহৃদ প্রীত হলো। প্রীতি যদি মেজদার এইটুকুর ভেতরেই থাকে তাহলে তাকে টেনে আরও খানিকটা খুশি করা যাক। আভা বললে, লেখাগুলো যখন মাসিকে ছাপিয়েছিলাম তখনও টাকা পেয়েছিলাম, কম নয়। তাছাড়া আরও অনেক ফরমাসি গল্প, এসেন্স নয় তেল সাবানের দেদার সাহিত্যে পুজো পার্বণের খাতায় পরিবেশন করে বেশ কিছু কামিয়েছি। কিন্তু সেই সব গল্প নিয়ে বই ছাপাবার কথা ভাবতেও পারিনি। সেগুলো পড়ে আছে, বিশেষ সময়ে বিশেষ কাজ শেষ করে হয়তো কোনো পরিহাসপ্রিয় গিন্নি বা আদরিণী বইয়ের আলমারিজাত হয়ে। সেগুলোকে আমি আর কোনোদিন দেখব না, কোনো প্রবৃত্তি নেই মেজদা। কিন্তু কলমটাকে খিঁচে টাকা পাওয়া গেলে মন্দ না। বাস্তবিক টাকার কথাই ভাবছিল সুহৃদ। এসব বই বা লেখকের সম্বন্ধে আর্টের কোনো কথাও উঠতে পারে না যেন। সুহৃদ বললে, কবিতা লিখে কিছু পেলে? না। কবিতার বইটার গেট আপটা তো বেশ ছিল, বাংলা বইয়ের আন্দাজে, কিন্তু ওই নিজের পয়সা দিয়ে ছাপাতে হয়েছে। বিক্রি বিশেষ কিছু হয়নি, প্রকাশ করবার দাম উঠবে কিনা সন্দেহ। এই অবস্থা? চুরুটের মুখে গোটা 2 টোকা মেরে সুহৃদ বললে, কিন্তু গল্প লিখে টাকা তাও বড্ড বিপজ্জনক। একটা গল্পে বড়জোর পাবে তো 30, হয়তো 10-15 বেশি প্রায়ই দেয় না। আজীবন ভরে যদি 500 গল্পও লেখা হয় এবং গোটা 25 উপন্যাস, অর্থাৎ আর্টের দিক দিয়ে নিজেকে পৃথিবীর কাছে সস্তার চূড়ান্ত বলে দাঁড় করানো যায়, তাহলে কপিরাইট বিক্রি করে দিয়ে কত পাবে? কিংবা কপিরাইট নিজের রাখলেই বা কত মিলবে? সুহৃদ একটা অঙ্কের হিসাবের ভেতর ব্যস্ত হয়ে গেল। মুখে মুখে এই অঙ্কগুলো কষল সে। তারপর একটা নেহাত তুচ্ছাতি তুচ্ছ সংখ্যা আভার মাথার ওপরে ছুঁড়ে মারল যেন সুহৃদ। বললে, ইউরোপে একজন 8th রেট লেখককেও এর শিকির শিকির লিখেও এর চেয়ে 1000 গুণ বেশি দেওয়া হয়। লিখে কি হবে? লিখে কি হবে? মেজদা এই বলল। বিমূঢ় হয়ে ভাবছিল আভা। এরপর এই বইগুলোর কোনো দাম নেই। বাস্তবিক লিখবে না সে আভা। অনেক দিন থেকেই কলমের মুখে কোনো আগ্রহ নেই আর। লিখতে বসলে এই বিহবলতার ফেনা হৃদয়কে জর্জরিত করে ফেলে, তাই সে নিজেই ছেড়ে দিয়েছিল। কিন্তু কল্পনা ও আবেগের পুনরুত্থানের জন্য প্রতীক্ষা করছিল। কিন্তু কি হবে অপেক্ষা করে? আবেগ ও শক্তি কল্পনা তো গ্যাটে বা ভবভূতি নয়, জর্জ স্যাবের নয়, হয়তো মিসেস হাম্প্রি ওয়ার্ডেরও নয়, ব্যারেট ব্রাউনিংয়েরও নয়। তবে আর কেন? লিখে অনেকে 1 টাকাও পায় না, কিন্তু বদলে মিশর ব্যাবিলনের মতো সাম্রাজ্যের চেয়েও ঢের বেশি অধিকার করে নেয় তারা। শেক্সপিয়ার তেমন করে লিখে গেছে, এরা অনির্বচনীয়। কিন্তু এদের চেয়েও নিচে ফ্লবেয়ার বা শরৎ চাটুর্যের মতো লেখক কিছু খানিকটা সফলতার সৃষ্টি করেছে। তাদের পৃথিবীটা চৌকস নীরের দেওয়ালে আবদ্ধ, কিন্তু ততটুকুর ভেতরেও তার চরিতার্থতা মানুষকে খানিকটা কৃতার্থ করেছে। কিন্তু আভা এদের কাছে ঢের হেঁট। লিখতে বসলেই নিজের দুর্বলতা বিহলতাকেই উদ্ঘাটিত করবে সে, ঘুরে ঘুরে, ফিরে ফিরে, পর্যায়ে পর্যায়ে। তার চেয়ে মেজদা যা বলছে তাই ভালো, লিখে কিছু হবে না। আভা তাহলে কলম থামালো। সুহৃদ বললে, ছেদো মাইনর আর্টিস্টদের চুল যখন পাকতে বসবে তখন যে দারুণ হতাশা আসবে জীবনে, তার চেয়ে আগের থেকে সরে পড়াই ভালো।
ঘাড় হেঁট করে আভা বললে, ঠিক তাই ভালো। আভা বললে, আগে যেরকম লিখতাম এখন তাও পারি না। নেহার যদি একটু জাদু না হয় জীবনে, তাহলে লেখবার কোনো প্রয়োজনই বোধ করব না আর। লেখা আগে আনন্দ দিত, এখন লিখতে যাই বিরক্তিতে, ভয়ে, সন্তর্পণে, নাম যাতে ডুবে না যায়, নাম যাতে বাড়ে, এমন একটা হিংসায়। হিংসা নয় কি, কিন্তু লেখা ভালোবাসার কাজ। একটু ভেবে বললে, কি জানি, বড় বড় লেখকদেরও দেখেছি বড্ড হিংসুটে। লেখা ঘৃণা ভালোবাসার কাজ হোক না হোক, শক্তির কাজ অন্তত। কিছুক্ষণ সময় গেল। সুহিত বললে, পাশ করলে, টিচারি করলে, এখনও আমি তোমাকে বিলেত পাঠাবার ব্যবস্থা করতে পারি। ট্রেনিং বা অন্য যা কিছু পড়তে চাও পড়তে পারো গিয়ে। যাবে আভা? আভা দু এক মুহূর্ত চুপ থেকে বললে, না। কেন? শুধু মেহনত, শুধু। একটু থেমে বললে, বলেছিই তো তোমাকে, একজন স্কুল ইন্সপেক্ট্রেস হয়ে মরবার স্বাদ আমার নেই। আভা বললে, আমার মৃত্যুসজ্জার থেকে আমার অতীত জীবনটার কথা ভেবে যেন হতাশা বা নিষ্ফলতা না বোধ করি, এমনভাবে এই জীবনটাকে এখন থেকে চালাতে হবে সংকল্প করেছি। কি করবে তুমি? যেসব জিনিস এতদিন ধরে করেছি সেসবের কিছুই মনকে তৃপ্তি দিল না। ভালোও তো বেসেছিলে। বেসেছিলাম তো। কবার? বার ৩-৪। সুহিত নিভু নিভু চুরিটা একটা টান দিয়ে বললে, আমি জানি না কাদের তুমি ভালোবেসেছিলে, তোমাকে জিজ্ঞাসা করছি না। সুহিত না থামতেই আভা বললে, এমনই গোপন যে আমাদের পরিবারের কেউই জানে না, মাও জানতো না। সুহিত বললে, এদের ৪ জনের সঙ্গেই কথাবার্তা চিঠিপত্র চলতো? যথেষ্ট। সুহিত একটু ভেবে চুরুটটা জ্বালিয়ে নিল। হয়তো সে ২-৩ জনকে ধরতে পেরেছে, কিংবা কে জানে এদের কাউকেই কোনোদিনও সে দেখেনি। তার ১০ বছর বিলেতে থাকার অবসরে এক এক দিনে এক একটা পৃথিবী গড়েছে, ভেঙে গেছে। সুহিত বললে, প্রথম যখন ভালোবেসেছিলে সেটা খুব নির্বুদ্ধিতার কাজ হয়েছিল নিশ্চয়ই। আভা কোনো উত্তর দিতে পারছিল না। সুহিত বললে, ক বছরে প্রথম ভালোবাসতে শুরু করলে? ১৫। এখন তোমার ২৭? ২৮। ও বাপরে, কি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। চুরুটটা বেশ জ্বলছিল। সুহিত বললে, ২৮? শেষ ভালোবাসাটা কবে শুরু হলো? ২২ বছরের সময়। আর শেষ হলো? আভা চুপ করেছিল। সুহিত বললে, সেটা কি টিকে আছে এখনো? না। ভালোবাসা বলে কোনো জিনিস নেই। ছোটবেলায় নির্বুদ্ধিতা বেশি, সেক্স অ্যাট্রাকশন কম। বয়স হলে এটা উল্টে যায়, কিন্তু তবুও ভালোবাসা নামে এই জিনিসটাকে আমরা চালাই। তাই ভালো। অন্য কথাগুলো শুনতে বড্ড বিশ্রী শোনায়। একটা হালকা বাতাসে চুরুটের মুখ থেকে খানিকটা ছাই উড়ে গেল। সুহিত বললে, আমাদের এই ভুল ধারণা যে অল্প বয়সের ভালোবাসাই গাঢ়, যত বয়স বাড়ে ভালোবাসা তত জমে। তোমার শেষ ভালোবাসাটা খুব এনজয় করেছিলে নিশ্চয়ই। আভা বললে, কেউ আমরা কাউকে ভালোবেসেছিলাম কি না আজও সেটা জানি না। বেশি বয়সের ভালোবাসার ওই হচ্ছে আরাম। এ ভালোবাসার ভেতর সন্দেহ, শ্লেষ, ঠাট্টা, বৈদগ্ধ ক্ষুধা, লাম্পট্য, উপেক্ষা, আক্রোশ, ঘৃণা সবই থাকে কি না? আভারও তাই বোধ হচ্ছিল। কিন্তু এই ভালোবাসাটা ৩ বছর হলো ফুরিয়েছে। রমেন তার কাছ থেকে বিদায় নিল তাও মনে নেই, না আছে এই মানুষটির গতিবিধি জানবার জন্য কোনো কৌতূহল। জীবন কোনো নতুন ভালোবাসার জন্য অপেক্ষা করছে। আভা ভাবছিল, জীবনে অনেক কিছুই তো হাত দেওয়া গেল, কিন্তু মেজদা যা বলছে, সন্দেহ, শ্লেষ, ঠাট্টা, বৈদগ্ধ ক্ষুধা, লাম্পট্য ও ঘৃণা সমবায়ে ভালোবাসা নামে যে জিনিস হৃদয়ের ভেতর উদিত হয়, তা প্রাণকে এমন নিবিড়ভাবে অভিভূত করে রাখে, জীবন যেন আর কিছু চায় না। কথাবার্তার মোড় একটু সিধে হয়ে এলো। সুহিত বললে, ভোর হয়ে আসছে, আজ সন্ধ্যের সময়ই তৈরি থেকো। কিসের জন্য মেজদা? দেখো আর একটা পুরুষের সঙ্গে পরিচিত হয়ে কেমন লাগে। আভা ঘাড় হেঁট করে রইল অনেকক্ষণ। ভাবছিল কি করবে সে, জীবন কি নিয়ে থাকবে তার।
মৃত্যুর শয্যার থেকে নিজেকে বুড়ো মাস্টার, সার্জেন্ট, টিচার, এমনকি স্কুল ইন্সপেক্টর রূপে দেখতে চায় না সে। নিষ্ফল লেখিকা বলে বুঝতে চায় না। আর্টের অন্য কোনো বিভাগেও তার প্রবেশ নেই। হিতৈষিণী বা নারী মঙ্গলের কোনো রকম কোনো কাজে তার মনই বসে না। কেন বসে না? বাস্তবিকই নিজের ওপর মাঝে মাঝে এমন ধিক্কার উপস্থিত হয়, কিন্তু তবুও বসে না যে। কিন্তু তবুও শিক্ষিত বাঙালি বিধবা পরের ওপর নির্ভর করতে গিয়ে ব্যথা পায়। নিজের যথেষ্ট অন্ন সংস্থান তাকে যদি পরমুখাপেক্ষী না করে, তাহলে তাকে বেদনা বোধ করতে হয়, নিজের কাছে দিনরাত কৈফিয়ত দিতে হয়। জীবনটাকে নিয়ে সে কি করছে? কুমারেরও তাই। জীবনটা কোনো একটা মুহূর্তের রঙে ছঙে থাকে না। তাই যদি হতো, কোনো একটা বই নিয়ে থাকা যেত, একটা গান নিয়ে, একটা সেলাই নিয়ে, হয়তো ঘুম নিয়ে, হয়তো মৃত্যু চিন্তা নিয়ে। কিন্তু জীবন অজস্র তরঙ্গ প্রতিতরঙ্গের একটা বিরাট মর্মান্তিক কলরব। একে প্রশমিত করা বড্ড শক্ত। প্রশমিত করার কোনো কথাই হয়তো নেই। কথা এর ভেতর নেমে অবগাহন করবার, দিন রাত, রাত দিন, মৃত্যু পর্যন্ত। এক একজনের কাছে জিনিসটা এমন আনন্দদায়ক, সকলের কাছে তবু এ ব্যথার এক শেষ। নানা রকম ভুল সমবায়ের জঞ্জালের ভেতর জীবন তাদের দৈবাত জড়িয়ে গেছে বলে। নিজেকেও আভা ভুল সংকল্প, ভুল প্রয়াস, ভুল স্বপ্নের ভেতর অত্যন্ত নির্বোধের মতো ডুবে থাকতে দেখল যেন। জীবনটাকে যদি আর কয়েক বছর এমনভাবে চালানো যায়, তাহলে কোনো দিকেই কোনো গতি থাকবে না আর। মৃত্যুশয্যায় নিজেকে 70 বছরের বুড়ি মাস্টার বলে বুঝবার তৃপ্তিটুকুও তার থাকবে না, কিছুই থাকবে না। সুহিত বলল, দেখো, এই মানুষটিকে বুঝে দেখো, তিনি আজ সন্ধ্যার সময়ই আসছেন। মেজদা যখন আনছে তখন মানুষটির ভেতর বৈদগ্ধের থেকে লম্পটতা কিছুই বাদ যাবে না। আভা আশান্বিত হয়ে বলল, জীবনে এক একটা আলাদা, হয়তো জীবনটাকে বিশ্ব সমবায়ের থেকে খসিয়ে ফেলবে। মেজদা যা বলেছে তাই ঠিক। ভালোবাসা নামে যে জিনিসটা চলে, বয়সের সঙ্গে সঙ্গে তার ভেতরকার নির্বুদ্ধিতা, ভাবপ্রবণতার গদিটা অনেকখানি কেটে যায়। যাকে সন্দেহ, শ্লেষ, ঠাট্টা, বৈদগ্ধ, ক্ষুধা, লামপট্য, ঘৃণা, কি চমৎকার! এই জিনিসগুলো জীবনকে কেমন খণ্ডিত করে দেয়। আভা বললে, তার বয়স কত? বছর 32-33। কি করেন? এতদিন তো ভেগাবান্ড ছিল, বছর 2 হলো বিলেত থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এসেছে। কোথাও কাজ পেয়েছে? ইআইআরে মাস 3 হলো পেয়েছে। মাইনে কত? 600-700। কিরকম গ্রেড? বোধহয় 2000-এ উঠবে, কিংবা বেশিও হতে পারে। কিন্তু আসল কথা হচ্ছে, সে হয়তো এসব ছেড়ে দিয়ে নিজেই কন্ট্রাক্ট নিয়ে কাজ করবে। খুব বড় ইঞ্জিনিয়াররা তাই করে। এই নিয়ে আরও খানিকটা আলাপ চলল। ইঞ্জিনিয়ার সাহেবের হ্যাটের বাছবিছার, টাই বাঁধার রকমারিও আভ্রাকে আন্তরিকতা, আগ্রহ স্নিগ্ধ করে তুলেছে। কেমন কোমল পায়রার মতো এই মেয়েটি 2 মুহূর্ত আগেই কেমন রুক্ষ মুরগির মতো দেখাচ্ছিল। একেই টাকা কড়ি সম্বন্ধে, জীবনের প্র্যাকটিক্যাল দিক সম্পর্কে বোনের এই আগ্রহ সুহৃদকে আমোদ দিচ্ছিল। একটা কৌতুকে তার মন ভরে উঠল। কি এদেশের, কি ওদেশের, সকলেরই একই অবস্থা। শেষ পর্যন্ত সব মেয়ে মানুষই এই রকম। বিলেতে 2-1টা অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছে সুহৃদের। বিলেত থেকে দেশে ফেরবার সময় কেন কোনো মেম নিয়ে এলো না সে? আজও কেন সে আইবুড়ো? ঘাড় হেঁট করে তামাশার সঙ্গে স্বীকার করে নিল সুহৃদ। এই বোনই তার কবিতা লিখেছে। আভার কবিতার 2-1টা লাইনও বেশ মনে বাজে। এখনই সে আবার একজন ইঞ্জিনিয়ারের গ্রেডের কথা জিজ্ঞেস করছে। কোনো খাসা ইঞ্জিনিয়ার স্বামী পেলে হয়তো 2 বছর পরে কন্ট্রাক্ট সম্বন্ধে স্বামীর সঙ্গে 24 ঘন্টা কথাবার্তা বলবে সে। ইঞ্জিনিয়ারিংয়ে বিরাট কন্ট্রাক্টের বিশ্বগ্রাসী ক্ষুধায় তার জীবন ভরে থাকবে। অপরূপ, অপরূপ। সকাল হয়ে গেছে। আভা বেরিয়ে গেল। আভার বইগুলো মেঝের থেকে কুড়িয়ে নিয়ে ধুলো ঝেড়ে সস্নেহে নিজের টেবিলের ওপর রেখে দিল সুহৃদ। তারপর একটা ক্যাবিনেট চেয়ারে ভোরের বাতাসে ঘুমিয়ে পড়ল সে।
একটু পরেই ফিরে এসে বললে, সন্ধ্যার সময় আসবেন? হ্যাঁ। সকাল হয়ে গেছে মেজদা। দেখেছি। বসে আছো কেন? ঘুমোবো। তোমার ঘরে গিয়ে ঘুমো মেজদা, এই ড্রয়িং রুমটাকে একটু ফিটফাট করে নিই। সুহিত বললে, করো করো, আমি একটু বসি, একটু দেখি। আগে চা নিয়ে এসো। নানকুকে চা করতে বলেছি। আভা বললে, কি যাচ্ছে তাই হয়ে আছে এই ড্রয়িং রুম, আজ সারাদিন লাগবে এটাকে গুছোতে। তুমি মার্কেট থেকে কতগুলো জিনিস নিয়ে আসতে পারবে এক্ষুনি? মোটর তৈরি করতে বলে দিয়েছি। সুহৃতের অবসন্ন চোখের দিকে তাকিয়ে আভা অত্যন্ত সন্দিগ্ধ হয়ে উঠে বললে, থাক, আমি নিজেই যাচ্ছি মার্কেটে। তাহলে তো আমার হাতে আর এক মুহূর্তও সময় নেই। আগ্রহের আতিশয্যে ম্যাটিংয়ের ওপর নিজের বইগুলোকে মারিয়ে চলে গেল আভা। সেগুলোর দিকে ফিরে তাকাবার অবসরও তার ছিল না। সে চলে গেছে। সুহিত জানে আভাকে নিয়ে বিধাতার মতো সেও আজ একটু খেলল। ড্রয়িং রুম গুছানো হবে, সন্ধ্যা উতরে যাবে, রাত হবে, মেয়েটি ছটফট করবে, কিন্তু তবুও আভার জীবনে কোনো রাজকুমার, মন্ত্রীকুমার, কোটাল কুমারও নেই, ইঞ্জিনিয়ার নেই। কি আছে? অনেক অলিগলি দিয়ে হয়তো আরও গল্প লিখে, কবিতা লিখে, ফ্লার্ট করে একজন বুড়ো মাস্টার হয়ে মরতে হবে আভাকে। একজন বুড়ো মাস্টার হয়ে মরতে হবে সুহিতকে। তাদের জীবনে আর কোনো জাদু নেই। মন্দ কি? সে বেশ নির্বিঘ্নে ঘুমোচ্ছে। আভাকে নিয়ে বিধাতার মতো সেও আজ একটু খেলল। বিধাতার খেলা দিন রাত অনন্তকালের জন্য, শুরুতে শুধু একটা দিন নিয়ে। এমন কি বিশেষ অন্যায় করেছে সে আর?